আসসালামু আলাইকুম। সব চক্রান্ত ফেল। বরবাদকে নিয়ে যত চক্রান্ত ছিল সব চক্রান্ত ফেল। ঘটনা কি? বরবাদের শো কমায় দেওয়া হইল। শুক্রবারে বরবাদের শো করা হইল ৪৫ থেকে ২৮ টা। শনিবারে শোর খবর কি আমি জানি না। শো কমানোর পরেও শুক্রবারে ৫০ লক্ষ টাকার বেশি বরবাদ গ্রস কালেকশন করেছে। অথচ শো কমানোর আগে ৬০ লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে যেটি বৃহস্পতিবার। শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল সেটি ৮০ লক্ষ প্লাস বা ১ কোটি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শো কমিয়ে দিয়েছে তাই সেটি ৫০ প্লাস হয়েছে। ষষ্ঠ দিন শেষে বরবাদের কালেকশন ৫৬,৩০,০০০ টাকা। অর্থাৎ শনিবারে বরবাদের কালেকশন ৫৬,৩০,০০০ টাকা। সেখানে সব মিলিয়ে আসছে ৩,৬০,০০,০০০ টাকা। ৩,৬০,০০,০০০ টাকা গতকালকে বরবাদের কালেকশন। এখন কথা বললো গিয়া যে ভাই ৬ দিনে ছবিটা ৩ কোটি কামাই ফেলছে, আর পুরো বাংলাদেশ মার্কেটে একটা এভারেজ হিসেব করা হয়েছে অলমোস্ট ২৪ কোটি টাকা, ২৩.৫ কোটি টাকা, ২৪ কোটি টাকা কামাই ফেলছে গ্রস কালেকশন। এখন এই ২৪ কোটি টাকার যদি অর্ধেক করি, ২৪ কোটি টাকার যদি ৪ ভাগের ১ ভাগও করি, তাহলে হয় ৪/৬ ২৪, ৪/৬ ২৪ মানে ৬ কোটি টাকা ৬ দিনে। প্রতিদিন হিসেবে গড় হিসেবে ১ কোটি টাকা বাংলাদেশের হোল বাংলাদেশ থেকে গড়ে প্রতিদিন ১ কোটি টাকা বরবাদ গ্রস কালেকশন করছে। ৬ দিনে যদি ৬ কোটি টাকা হয়, এটি যদি ৩০ দিনে মাস, ৩ মাস যদি এটি চলে, ৯০ দিন, ৯০ দিনে এটি ৯০ কোটি টাকা হওয়া অস্বাভাবিক কিছু না। অর্থাৎ ৩ মাসের বেশি যদি এটি চলে, ১০০ কোটি টাকা খুব অনায়াসেই ১০০ কোটি টাকার ক্লাবে বরবাদ ঢুকে যাচ্ছে। ধরে নিচ্ছি ২.৫ মাসে এটা ৯০, ৬০ আর ১৫ ৭৫ কোটি টাকা। ২.৫ মাসে, যেহেতু ২.৫ মাস পরে কুরবানির ঈদ, কুরবানির ঈদে বরবাদ চলবে কি চলবে না তার জানি না। ৭৫ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে গ্রস কালেকশন হয়, আর ২৫ কোটি টাকা ইন্টারন্যাশনাল কালেকশন হবে না, কে বলেছে ভাই? ইন্টারন্যাশনাল কালেকশন তো আমি মনে করি ওটিটি, তারপরে রাইটস, বিভিন্ন রাইটস আর ইন্টারন্যাশনাল কালেকশন, এগুলো সব মিলিয়ে আমি মনে করি যে ৪০ কোটি টাকা ক্রস করবে। ৭৫ আর ৪০, ১১৫ কোটি টাকা। ১৫ কোটি টাকা যদি ছেড়েও দিই, নিঃসন্দেহে এই সিনেমাটা ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকবে। দিন দিন বরবাদের কালেকশন কিন্তু বাড়ছে, কমছে না। দিন দিন বরবাদের কালেকশন বাড়ছে, ষড়যন্ত্র কিন্তু কমচ্ছে না বরবাদকে নিয়ে। রিসেন্টলি বরবাদের যে ডিওপি, সেই ডিওপির সঙ্গে সে সামহাও ভুল বুঝছে। সে পরবর্তীতে আরেকটা স্ট্যাটাস দিয়ে সে সেটা ব্যাখ্যাও করেছে যে তার বোঝার ভুল ছিল। সেই ভুল বুঝাবুঝিটা তার আর ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সেটা ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং তাদের আগের রিলেশনটা বহাল আছে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারীরা, কতিপয় ওই যে সুযোগ সন্ধানী কিছু লোক, তারা ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে অনেক কথাই বলছেন যে একটা সিনেমা বাইরের দেশে যখন মেক করে, তখন ওই বাইরের দেশের ডিওপি ডিরেকশনটা দিয়ে দেয়। বাংলাদেশের ডিওপি মেহেদী হাসান হৃদয় সেই ডিরেকশনটা দেয় নাই, দিছে ডিওপি, নাম কমাইছে ডিওপি। যে আউটপুটটা আসছে এটা বাইরের দেশের ডিওপি থাকার কারণে ওই আউটপুটটা আসছে। আচ্ছা ঠিক আছে, মানছি বাইরের দেশের ডিওপি থাকার কারণে এই সিনেমার আউটপুটটা আসছে, কিন্তু বাংলাদেশের ডিওপি রাজু কিন্তু একটা পোর্শনে ছিল, একটা ভালো পোর্শনে ছিল। এইবার তাহলে আপনার একটু আলাদা, সিনেমা তো আপনারা দেখছেন, এবার আপনি সিনেমাটা আলাদা করে দেখান যে কোনটা রাজুরাজ করছে আর কোনটা ওই মুম্বাইয়ের ডিওপি করছে। এটা একটু ভাইয়ারা আপনারা একটু আলাদা করে, এত কিছু যখন যখন আপনারা বলতে পারছেন,
তাহলে বাংলাদেশের ডিওপি যেটুক শুট করছে আর ইন্ডিয়ার মুম্বাইয়ের ডিওপি যেটুক শুট করছে ওইটুক ভাইরা একটু আলাদা করে আমাদের একটু বলে দেন, আপনাদের কাছ থেকে আমরা ওইটুকু জেনে নিই। কারণ আমরা সিনেমা দেখে বুঝতে পারি নাই যে এখানে দুইজন ডিওপি কাজ করেছে। মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশন নিয়ে কথা বলেছেন যে তার এমন কোন ভালো নাটক আছে নাম বলেন তো। আবার অনেকেই আব্দুল আজিজের ব্যাপারটা নিয়ে আসছেন যে শিকারী সিনেমার শুটিং ইন্ডিয়ান একজন ডিরেক্টর করেছে, যেহেতু যৌথ প্রযোজনার সিনেমা বাংলাদেশের পরিচালক হিসেবে আব্দুল আজিজের নামটা গেছে। তাই বলে কি বাংলাদেশের পরিচালক হিসেবে আব্দুল আজিজের নাম গেছে বলে কি আব্দুল আজিজ সেটা ডিরেকশন দিয়েছে? অর্থাৎ আব্দুল আজিজের ডিরেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এখন আমার কথা হচ্ছে যে আব্দুল আজিজ কি কখনোই শিকারীর ক্যামেরার সামনে বসে নাই, মনিটরের সামনে বসে নাই, সে কি একটুও ডিরেকশন দেয় নাই? তাহলে শিকারীর যেটুক সে ডিরেকশন দিচ্ছে সেটুক তো গু হওয়ার কথা, সেটুক তো আলাদা হওয়ার কথা। তো সেটুক কোনটুক শিকারীর যেটুক আব্দুল আজিজ সাহেব ডিরেকশন দিচ্ছে সেটুক কি সিনেমা দেখার সময় আলাদা করা গেছে? একজন ডিরেক্টর একটা সিনেমা নির্মাণ করলো, তার ভিশন সে স্ক্রিনে নিয়ে আসলো। এখন কিছু লোক বলতে চাইছে যে এই ডিরেক্টর সিনেমাটা ডিরেকশন দেয় নাই, দিছে ডিওপি। ডিওপি যদি সিনেমা ডিরেকশন দিতে পারে তাহলে সে ডিওপি আছে কেন? তার হিস্ট্রি থেকে সে আর কোন কোন সিনেমা ডিরেকশন দিছে সেটাও নিশ্চয়ই আপনারা ঘেটে একটু জানাইতে পারবেন। সেটা নিশ্চয়ই আমাদেরকে একটু বলে দেন যে ওই ডিওপি এরকম এই মানের আর কয়টা সিনেমা সে বানাইছে, বা ভবিষ্যতে এই ধরনের কয়টা সিনেমা সে বানাইতে যাইতেছে। এখন ওই ডিওপি চিৎকার কইরা কি কইলো না কইলো আপনারা সেটা বিশ্বাস করছেন? আপনাদের হাতের পাশে, হাতের কাছে নিজের দেশের একটা ছেলে আছে, তারে ফোন কইরা আপনাদের একটু জানতে ইচ্ছে হইলো না যে ওই ডিওপি এই কথা কেন বললো? আপনারা সেটা বিশ্বাস করে ফেললেন কারণ আপনাদের একটা একটা প্ল্যাটফর্ম লাগবে, আপনাদের একটা একটা বিষয়বস্তু লাগবে যেটা নিয়ে মেহেদী হাসান হৃদয়কে আঘাত করা যায়, একটা অস্ত্র লাগবে যেটা দিয়ে বরবাদকে আঘাত করা যায়। বরবাদকে আঘাত করার জন্য বরবাদের সার্টিফিকেশন থেকে শুরু করে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আগ থেকে শুরু করে সিনেমাটা রিলিজ হওয়ার পর পর্যন্ত, ইভেন আমি মনে করি যতদিন বাংলাদেশে বরবাদ সিনেমা চলবে ততদিন বরবাদ দিয়ে কি ষড়যন্ত্র চলবে। বরবাদের হল প্রিন্ট দেখা যাচ্ছে, কাটপিস দেখা যাচ্ছে বিভিন্ন জনের মোবাইলে। ওই অন্যান্য সিনেমার কাটপিস কি আপনারা দেখছেন? দেখেন নাই। শুধুমাত্র বরবাদের হলের কাটপিস আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোন ধরনের ষড়যন্ত্র? এটা কেন তো স্পেসিফিক ভাবে বোঝা যাইতেছে যে বরবাদকে যে কোনো ভাবে বরবাদ করার জন্য কতিপয় ব্যক্তি উঠে পড়ে লেগেছে, বরবাদকে সহায় দিতে হবে। তারপরেও কিন্তু আপনারা পারছেন না বরবাদকে সহায় দিতে। তারপরেও বরবাদ সবকিছু বরবাদ করে সামনে এগিয়ে যাচ্ছে, ভাঙচুর করে সামনে আগে যাচ্ছে। কোন একটা হলে শুনলাম পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শকের চাপ সামলাইতে না পাইরা। বুঝতে পারতেছেন? দর্শকের চাপ সামলাইতে না পাইরা পুলিশ মোতায়েন করা হয়েছে। নওশাদ সাহেব নওশাদ সাহেব খিলখিল করে ক্যামেরার সামনে বলছে যে বরবাদের মতো সিনেমা যদি আরো কয়েকটা আসে তাহলে আমরা বেঁচে যাব। এমন কোন দর্শক পাইলাম না প্রথম 6 দিনে যে আইসা বলবে বরবাদ সম্পর্কে একটা নেগেটিভ কথা বলবে। হঠাৎ করে 6 দিনের মাথায় 5 দিনের মাথায় এক মহিলারে দেখতেছি ঘুরে ফিরে বলতেছে সব ছবির নকল। আর বেটি কোন কোন ছবির নকল সেটাও বলে দেন আপনি। বলতেছে এরকম হিন্দি 5-6টা ছবির মিলায় একটা ছবি হয়েছে, এটা মৌলিক কোনো গল্প হয় নাই, আলাদা কিছু হয়নি। মানে 6 দিন পরে একজন মহিলা বলছে, একজন মহিলা, এবং সেটাই বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, সেটাই বিভিন্ন জায়গায় ফলাও করে দেখানো হচ্ছে। এই মহিলার পরিচয় কি একটু অনুসন্ধান করা উচিত। সে কার? অবশ্যই একজন দর্শক তার সিনেমা দেখে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে, অবশ্যই এই রাইট তার আছে। কিন্তু হঠাৎ করে 6 দিন পরে একটা মাত্র দর্শক প্রতিক্রিয়া করছে, এরকম এরকম কোনো ঘটনা ঘটলে সেই মহিলার আদ্যপান্ত খোঁজ খবর নিতে হবে। তাকে কি কোনো ওই যে ওই ধরনের কেউ প্লেস করলো
যে যা তোরে সিনেমার টিকিট দিয়ে দিলাম, তুই সিনেমা দেখোস আর না দেখোস হল থেকে বাইরে হয়ে এই কথাগুলো বলবি, ক্যামেরা খুঁজে নিবি, খুঁজে ক্যামেরার সামনে যাবি, এই কথাগুলো বলবি। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে মানে তাকে কেউ টাকা পয়সা দেয়নি, সে একজন খুব বড় মানের একজন অফিসার, সে শাকিব খানের সিনেমা সে দেখে না, সে মনে করে শাকিব খান কোনো অ্যাক্টরই না। তো আমি তারা বললাম যে ভাই তুই লাস্ট কবে শাকিব খানের সিনেমা দেখছিস? তো সে বলে যে আমি শাকিব খানের সিনেমা দেখবো না, আমি দেখার প্রয়োজনীয়তা অনুভব করি না। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর একটা পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু যেটা দেখিস নাই সেটা নিয়ে কেন মন্তব্য করবি? আগে দেখ, দেখার পরে মন্তব্য কর। সে বলছে শাকিব খানকে কেন সুপারস্টার বলতে হবে? ঠিক আছে ভাই, তোর প্রশ্ন ঠিক আছে, কেন শাকিব খানকে সুপারস্টার মেগাস্টার বলতে হবে সেটা, সেটার উত্তর জানার জন্য তো নিজেকে আগে সিনেমা হলে যাইতে হবে, শাকিব খানের একটা সিনেমা দেখতে হবে। সে বলছে শাকিব খানের দর্শকরা রুট লেভেলের দর্শক। আরো একটা মহিলার ইন্টারভিউ দেখলাম, সেও বলল যে দিশো হচ্ছে গিয়ে এলিট শ্রেণীর দর্শক এর ইয়ে ফ্যান, এলিট শ্রেণীর, আর শাকিব খানের দর্শক হচ্ছে রুট লেভেলের। তাহলে আপনার নিশোরকে একটু জিজ্ঞেস করেন তো ভাই, নিশোর কি এলিট রুট লেভেলের দর্শক দরকার নেই? নিশো কি শুধু এলিট শ্রেণীর দর্শকের জন্য সিনেমা করে? আমি যতটুকু পার্সোনালি নিশোকে জানি, নিশো দর্শকের জন্য সিনেমা করে, সে দর্শককে ভেদাভেদ করে না। ভেদাভেদ তো আপনারাই করেন, একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনারা এসে এটা ভেদাভেদ সৃষ্টিটা করেন। নিশো কখনোই সে তার শুধুমাত্র এলিট শ্রেণীর জন্য সিনেমা, সে সিনেমা করে দর্শকের জন্য। সে এলিট হইতে পারে, সে রুট হইতে পারে, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে ব্যাংকার হইতে পারে, সে ডাক্তার হইতে পারে। নাইলে নিশো কেন সব ধরনের ক্যারেক্টার করবে? এলিট শ্রেণীর দর্শক হলে সে তো পাইলটের চরিত্র করবে, শুধু এলিট পাইলট। সে ডাক্তারের চরিত্র করবে, ডাক্তার এলিট শ্রেণীর। সে অনেক বড় একজন বিজনেস ম্যাগনেটের চরিত্র করবে, এলিট শ্রেণীর, তাই না? আপনারা এলিট শ্রেণী, আপনারা তো এগুলোই দেখবেন। তো এইরকম কিছু দর্শক আছে যারা না বুঝে মন্তব্য করেন এবং একটা ভেদাভেদ তৈরি করে দেন। আগে বুঝেন আপনি কি বলতে চাইতেছেন, এই বিষয়গুলো আগে মাথায় সেট করে বুঝেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনার একটা মন্তব্য কিন্তু হাজারটা দর্শকের প্রাণে উদ্বেগ সৃষ্টি করতে পারে। যাই হোক, প্রসঙ্গ সেটা না। প্রসঙ্গ হচ্ছে যে বরবাদের ষষ্ঠ দিন শেষেও বরবাদের আয় কেউ 50-এর নিচে নামাইতে পারলো না। এই শো নামায় ফেলছে 28-এ, কিন্তু 50-এর নিচে বরবাদের 56 লক্ষ টাকা বরবাদ আয় করেছে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে, মাল্টিপ্লেক্স থেকে। ব্লকবাস্টারের কথা তো বাদই দিলাম, ব্লকবাস্টার সহ ধরলে এটা 70-এর কাছাকাছি চলে যাবে। 6 দিনে 3 কোটি টাকা শুধুমাত্র শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে, ইয়ে থেকে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে 6 দিনে 3 কোটি টাকা। এই রেশিওতে যদি চলতে থাকে, আড়াই মাসেই কুরবানির ঈদের সিনেমা হলে লাগার আগেই বরবাদ 100 কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। গ্রস কালেকশন 100 কোটি টাকা যদি গ্রস কালেকশন হয়, 4 ভাইয়ের 1 ভাগ 25 কোটি টাকা পাবে বরবাদের প্রযোজক। 16.5 ধরুন 17 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট হয়েছে, সে প্রফিট করবে অল 8 কোটি টাকার মতো সে প্রফিট করবে যদি 100 কোটি টাকার ক্লাবে বরবাদ চলে যায়। তার ইনভেস্টের 17 কোটি টাকা রেখে দিয়ে সে 8 কোটি টাকা প্রফিট ঘরে নিয়ে যাবে। দরকার নেই প্রযোজকের 8 কোটি টাকা, সে 2 কোটি টাকা পাইলেও সে খুশি। সে যে চ্যালেঞ্জটা নিছে, সে সেই চ্যালেঞ্জটা মানে সেই চ্যালেঞ্জটা সে জিততে পারছে, এটাই তার জন্য এনাফ। সে যে পথটা দেখায় দিয়েছে যে বাংলাদেশে 16 কোটি টাকা 17 কোটি টাকা দিয়ে সিনেমা বানায় প্রফিট করা যায়, এইটার কারিগর সে, এইটার পথ প্রদর্শক সে। এইটা দরকার ছিল। এখন থেকে বাংলাদেশে আমরা শুনি শুধু। ও আরো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি পরের পরের কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আলাপ করবো সেটা নিয়ে। তো যাই হোক, কোনো ষড়যন্ত্র কিন্তু কাজে আসছে না। বরবাদের আয়, তার গতি, বরবাদের আয়ের গতি
শুধু বাড়ছে আর বাড়ছে। এটা কোথায় গিয়ে ঠেকবে? এটাই শুধু এখন দেখার বিষয়।